ঢাকা থেকে কিশোরগঞ্জ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি ভ্রমণ করতে যাচ্ছি যাতায়াত প্রাইভেট লিমিটেডের এই বাসটিতে করে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত। পুরো জার্নি জুড়ে আপনাদের সাথে আছি আমি হৃদয়। জার্নির বিস্তারিত অভিজ্ঞতা সহ বাসের কোয়ালিটি, সার্ভিস সবকিছু নিয়ে আলোচনা হবে ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের জার্নিটা শুরু হবে নরসিংদীর মাধবদী বাস টার্মিনাল থেকে। আমার ইচ্ছে ছিল অনন্য সুপার গেটলকে যাওয়ার, তবে এই দিক দিয়ে অনন্য সুপারের গেটলক নাকি চলাচল করে না, তাই আমাকে বাধ্য হয়ে যাতায়াতে টিকিট কাটতে হয়। যদিও আমার যাতায়াতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কেননা আমি যতবারই যাতায়াতে গিয়েছি ততবারই বাজে জার্নির শিকার হয়েছি। চলুন আজকে কি হয় দেখা যাক। গড়িতে সময় এখন সকাল 11টা 4 মিনিট। মাধবদী থেকে আমাদের যাতায়াতের বাস যাত্রা শুরু করেছে। এখানে আপনাদের একটা বিষয় বলে রাখি, ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যাতায়াতের ভাড়া 370 টাকা। মাধবদী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত নর্মালি 300 টাকার মতো ভাড়া নেয়, তবে এখানে থাকা পকেট কাউন্টারগুলো আপনার কাছ থেকে 350 বা এর থেকে বেশি টাকাও নিতে চাইবে। বাসে আপনাকে উঠিয়ে দেবে মাত্র 300 টাকা দিয়ে, বাকি যে টাকাটা নিতে পারবে সেটা তাদের বকশিশ, সেটা তারা মেরে দিবে। যাতায়াত কর্তৃপক্ষ কেন এসব বিষয়ের দিকে নজর দেয় না আমার ঠিক জানা নেই। সত্যি বলতে যাতায়াতের কাউন্টার এবং টিকিটিং সিস্টেম এখনও আদি যুগে পড়ে আছে, যা বর্তমান যুগের অন্যান্য অপারেটর থেকে বহুগুণ পিছিয়ে। যাই হোক, মাধবদী থেকে মোটামুটি একটা ভালো স্পিড নিয়ে বাস এগিয়ে যাচ্ছিল। সামনে এসে আরও একটি যাতায়াতের দেখা পাই, যেটি লোকাল সার্ভিস দেয়। আমাদের সামনে দেখা পাই হানিফ নামে একটি নকল বাসের। এই বাসগুলো সিলেট মহাসড়ক এবং কক্সবাজার মহাসড়কে অত্যাধিক পরিমাণে দেখা যায়। যাই হোক, লোকাল হানিফ যাত্রী নেওয়ার জন্য ব্রেক দিলে আমরা তাকে ওভারটেক করে চলে আসি 5 নম্বরের দিকে। 5 নম্বরের আগে ড্রিম হলিডে পার্কের সামনে দেখা হয়ে যায় যাতায়াতের আরও একটি বাসের সাথে, যেটির কোয়ালিটি বেশ ভালো ছিল। 5 নম্বরের লোকাল বাসের বাম্পার ধরে এগোতে থাকে আমাদের বাস। তবে রাস্তায় প্রচুর গাড়ি থাকায় ওভারটেক করা তখন আর সম্ভব হয়নি, কেননা ঈদ উপলক্ষে গাড়ির চাপ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। তখনই দেখতে পাই ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের একটি এসি বাসকে। ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের এই এসি বাসটিকে গ্রিন লাইন ই-রিজার্ভ বাসের আদলে তৈরি করা হয়েছে। যদিও এটি অশোক লেন চেসে নির্মিত, তবে বাসটির বডি ওয়ার্ক ভালো করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, যার ফলে অশোক লেন চেসে নির্মিত হলেও বাসটিকে দেখতে ভালোই লাগছিল। এর মধ্যে আমরা চলে আসি 5 নম্বরে। 5 নম্বরে এসে দেখা পাই লাবিবা ক্লাসিকের একটি বাসের। এখান থেকে লোকাল বাসগুলোকে সাইড করে আমরা এগিয়ে যেতে থাকি সামনের দিকে। তবে এখানে এসে আমাদের হেল্পার জ্বালানা দিয়ে মাথা বের করে পুকের যাত্রী খুঁজতেছিল। 5 নম্বর থেকে বের হয়ে আমাদের বাস বেশ ভালো গতি নিয়ে চলতে থাকে। অশোক ল্যান্ড চেসের এই বাসটির ইঞ্জিন কন্ডিশন বেশ ভালো ছিল, ফলে বাসটা ভালোই টানতে পারছিল। এরপর আমরা চলে আসি সাহেবপ্রতাপ বাস স্ট্যান্ডে। সাহেবপ্রতাপ বাস স্ট্যান্ড থেকে একটা রাস্তা চলে গেছে নরসিংদী সদরের দিকে এবং অপর রাস্তাটি চলে গিয়েছে ভৈরবের দিকে। সাহেবপ্রতাপ থেকে ভৈরবের রাস্তা ধরে আমরা এগোতে থাকি। সাহেবপ্রতাপ পার হলে দেখতে পারবেন রাস্তায় বিশাল কর্মযোগ্য। মূলত এটি একটি 2 লেনের রাস্তা, তবে ঢাকা সিলেট মহাসড়ক হওয়ায় এই রুটে যাত্রী চাপ এবং গাড়ির চাপ অত্যন্ত বেশি, ফলে রাস্তাটিকে অনেকটা প্রশস্ত করা হচ্ছে, যাতে যানবাহনগুলো এই রাস্তা দিয়ে সহজে যাতায়াত করতে পারে। এই রাস্তা দিয়ে গেলে আপনারা সেটি দেখতে পাবেন। এছাড়া বেশ কিছু জায়গায় ফ্লাইওভার করা হচ্ছে, যার ফলে এই রাস্তায় ভবিষ্যতে যানজট একদম থাকবে না বললেই চলে। যাই হোক, এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি বেলানগর। বেলানগরে কিন্তু কিছুদিন পরে ফ্লাইওভার হয়ে যাবে। ফ্লাইওভার হয়ে যাওয়ার পর আমরা হয়তো বেলানগরের সুন্দর এই রাস্তাটা আর পাবো না, তাই স্মৃতি হিসেবে ভিডিও করে রেখে দিলাম। বেলানগর এসে বাসগুলো যখন উপরে উঠে এবং উপর দিয়ে ছুটে চলে তখন দেখতে বেশ ভালোই লাগে। বেলানগর পার হয়ে আপনারা দেখতে পাবেন যে ফ্লাইওভারের কাজ চলছে। এখানে কাউন্টার থেকে একজন যাত্রী নেয়। যদিও এটি যাতায়াতের কাউন্টার ছিল, তবে বাসে কোনো সিট ছিল না। সিট না থাকা সত্ত্বেও কাউন্টার থেকে জোর করে যাত্রী উঠিয়ে দেয়। ভাঙা রাস্তায় বেলানগর থেকে ধীরে ধীরে বের হওয়ার সময় আমরা দেখতে পাই ইশাকা সার্ভিসের ঢাকা থেকে তারাইল রুটে সার্ভিস দেওয়া ওমর এন্টারপ্রাইজ নামের একটি বাসের। ইশাকা কিন্তু ঢাকা থেকে তারাইল রুটের বেশ পুরনো অপারেটর, তবে তাদের বাসগুলো প্রায় সবগুলো পুরনো এবং লক্ষ্যযোগ্য। তবে একসময় তাদের বেশ সুনাম ও খ্যাতি ছিল, বর্তমানে তার ছিটে ফোটাও নেই। ইশাকার পিছনে পেয়ে যায় যাতায়াতের আরও একটি বাসকে। তখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সময় আমাদের বাসে যাতায়াতের চেকার ওঠে। রাস্তায় খুব সম্ভবত 2বার চেক করা হয়েছে বাসটিকে, যেটা আমার খুব ভালো লেগেছে। এভাবে চলতে থাকলে সার্ভিসের মানের উন্নতি হবে।
তবে চেকারদের দায়িত্ব পালনে অবহেলা লক্ষ্য করা গিয়েছে, এই বিষয়ে সতর্ক হওয়া জরুরি। বেলানগর থেকে বের হয়ে অরিজিনাল হানিফের দেখা পাই। এর সামনে ছিল বিআরটিসির একটি বাস। বিআরটিসির এই বাসটিকে কি আমাদের ড্রাইভার ওভারটেক করতে পারবে? চলুন তো একটু দেখে আসি। খুব সহজেই বিআরটিসির ডাউচেসের এই বাসটিকে ওভারটেক করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। নরসিংদী কিন্তু একটি শিল্প এলাকা, তাই আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি হচ্ছে নতুন করে। যদিও কিছুদিন আগেও এগুলো ধান ক্ষেত ছিল, বর্তমানে নগরায়নের ছোঁয়ায় সবকিছু বদলে যাচ্ছে। এরপর দু একটা বাসকে ওভারটেক করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি সামনের দিকে। এই মহাসড়কে যাত্রী চাপ এবং গাড়ির চাপ প্রচুর থাকলেও এই মহাসড়কটা কিন্তু বেশ ভালো লাগে এবং এই রাস্তার কন্ডিশনও বেশ ভালো। আমাদের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভৈরব মহাসড়কে অল্প কিছু যানবাহন চললেও রাস্তাগুলো অল্প দিনেই ভেঙে যায়। তবে এই রুটে যে পরিমাণ বাস চলে তা যদি আমাদের মহাসড়কগুলোতে চলতো তাহলে সেই মহাসড়কগুলোকে খুঁজে পাওয়া যেত না। এরপর সামনে পেয়ে যায় যাতায়াতের আরও একটি বাসকে। বুঝলাম যা এই দিকে অন্যান্য সুপারের যাতায়াত খুব একটা কম, এই রোডটা মূলত যাতায়াতই কভার করছে। এরপর আমরা ইটাখোলা পৌঁছে যাই। ইটাখোলা পৌঁছে কিছুক্ষণ আমরা হালকা জ্যাম খাই। তারপর আমরা চলে আসি ইটাখোলা মোড়ে। ইটাখোলা মোড়ে এসে ডান দিক দিয়ে ভৈরব হয়ে যাওয়ার রাস্তা থাকলেও আমাদের বাসটা যানজট এড়ানো এবং দ্রুত পৌঁছানোর জন্য ইটাখোলা দিয়ে শিবপুর হয়ে যে রাস্তাটি গিয়েছে সেটি বেছে নেই। এই রুটে আমি অনেকবার গিয়েছিলাম, তবে ছোটবেলায় এই রুটটাতে যাওয়া হয়, তাই এই রুটটাতে যাওয়া আমার জন্য ভালোই লাগছিল। সত্যি বলতে গ্রামের মধ্যে দিয়ে বাস ছুটে চলা অন্যরকম এক ভালো লাগা কাজ করে। তবে যেতে যেতে যা বুঝলাম অন্যান্য সুপার যাতায়াত তারা এই রুট ব্যবহার করে, যার ফলে আপনি শ্যামলছায়া বা অন্যান্য সিলেটের বাসে আসা যাওয়ার সময় কটিয়াদির আগ পর্যন্ত অন্যান্য সুপার বা যাতায়াতের বাস খুব একটা দেখতে পাবেন না। এখানে এসে সুপারভাইজার আমাকে সিট দিলেও সিট থেকে ভিডিও ভালো হচ্ছিল না, তাই আমি আবার সামনে চলে আসি। বলে রাখা ভালো, এই বাসের হেল্পার ছিল না, সুপারভাইজার একাই সব দায়িত্ব পালন করছিল। তবে সুপারভাইজার এবং ড্রাইভার দুজনের ব্যবহারই ভালো ছিল। যাই হোক, আমি সিট ছেড়ে আবারও সামনে চলে আসি। সামনে এসে দেখতে পাচ্ছেন যাতায়াতের আরও একটি বাসকে। এই রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখে মনে হচ্ছিল, নতুন রাস্তা, দুই পাশে গাছপালা ছিল। সামনে এগিয়ে যাই, চলুন সামনে এগিয়ে যাই। এই রাস্তাটাতেও নির্মাণ কাজ চলছে, তবে বেশ কিছু মোড়ে ফ্লাইওভার দেওয়া হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মতো, যার ফলে যানজট অনেকটাই কমবে। তবে বাংলাদেশের করা এই ফ্লাইওভারগুলোর সিস্টেম আমার মাথায় কাজ করে না। ভাই, উপরে যতটুকু ফ্লাইওভার নিচেও ততটুকু ব্লক করে দিয়েছে, তাহলে এই ফ্লাইওভার দিয়ে লাভ কি? বাইরের দেশগুলোতে দেখা যায় পিলার দিয়ে ফ্লাইওভার করা হয়, ফলে নিচের দিকেও পর্যাপ্ত পরিমাণ রাস্তা থাকে এবং উপরের দিকেও অতিরিক্ত রাস্তা তৈরি হয়, কিন্তু বাংলাদেশে দেখা যায় এর উল্টো। যাই হোক, ফ্লাইওভার থেকে নেমে আমরা বেশ ভালো গতি নিয়ে এগিয়ে যাচ্ছি। বাসের ইঞ্জিন সাউন্ডটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, বাসের ইঞ্জিনটা এখনও ফ্রেশ। ফোনে আমাদের বাসটি বেশ দ্রুত গতি তুলতে পারছিল। এর মধ্যে সামনে পেয়ে যায় অনন্যা সুপারের একটি গেট লক বাসকে। খুব সম্ভবত এই প্রথম এই রুটে অনন্যা সুপারের একটা গেট লক বাস পেলাম। এর আগে কিন্তু আমি যাতায়াতের অনেকগুলো বাস পেলেও অনন্যা সুপারের বাস পাইনি। এরপর একটা মোড়ে এসে ফ্লাইওভারের কাজ শেষ না হয় আমরা ট্রাকের বাম্পার ধরে এগোতে থাকি। মোড়টা পার হয়ে ট্রাককে ফুল প্রেসারে ওভারটেক করে আমাদের বাস সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর পেয়ে যাই কিশোরগঞ্জের সম্রাটের একটি বাসকে। সম্রাটের সার্ভিস কি বন্ধ হয়ে গিয়েছে নাকি তা আমি শিওর না, কারণ পুরো রাস্তাতে আমি সম্রাটের এই একটা মাত্র বাসকেই পেয়েছি। ভিডিওতে এই অংশে আপনারা হয়তো ভাঙাচোরা রাস্তা দেখতে পাচ্ছেন, তবে সামনের দিকের রাস্তাটা এতটা সুন্দর যা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খুব দ্রুতই আপনাদের সেখানে নিয়ে যাব, দেখতে থাকুন। মনোহরদের এই জায়গাটায় এসে আমাদের মতো ইউটিউবারদের টাকা দেওয়ার জন্য বাস থেকে চাঁদা তোলা হচ্ছিল, তবে আমরা কোনো প্রকার চাঁদা না দিয়ে এগিয়ে যেতে থাকি সামনের দিকে। এরপর আর কি গতি নিয়ে ছুটে চলা। দেখতে পাচ্ছেন অশোক লেন চেসে হলেও কতটা স্মুথ সাউন্ড নিয়ে ছুটে চলছে আমাদের বাস। তবে অশোক লেন চেসের হয় বাসে কিছুটা ভাইব্রেশন ছিল এবং বাসটি ততটাও কমফোর্টেবল ছিল না। এটা বলার অপেক্ষা রাখে না যে অশোক ল্যান্ডে ভ্রমণ করলে এখন থেকে আমি কমফোর্টের বিষয়টাকে সাইডে রাখি, কেননা অশোক ল্যান্ড কমফোর্টের জন্য নয়। তবে অশোক ল্যান্ডের বর্তমানের আপডেট চেসিসগুলো কিন্তু বেশ ভালো কমফোর্ট দিতে পারে, যদিও যাতায়াতের এই বাসগুলো কিন্তু বেশ পুরনো চেসের। এরপর আমরা প্রবেশ করেছি গ্রামের সেই সুন্দর রাস্তাটিতে, চলুন একসাথে প্রবেশ করি। এখানে নির্মাণ কাজ চললেও সামনের দিকে কমপ্লিট রাস্তা ছিল, যা দেখতে বেশ ভালো লাগছিল। দুই পাশে ধান ক্ষেতের মাঝখান দিয়ে থাকা মহাসড়কে ছুটে চলেছে আমাদের বাস। মাঝে মধ্যে ছোটোখাটো বাজার পাচ্ছিলাম, যা বেশ ভালোই লাগছিল। তখনই দেখতে পাই অপর পাশ থেকে হিমাচলের একটি বাস আসছিল, কিন্তু বাম পাশে হোন্ডা রেখে দুইজন লোক ছবি তুলছিল, ফলে আমাদের বাসটি হার্ড ব্রেক করে, তা না হলে আমাদের বাসটির যাতায়াতের সাথে বা হোন্ডার সাথে সংঘর্ষ হতে পারত। এরপর আমাদের বাস ধীরে ধীরে গতি তুলে এগিয়ে যেতে থাকে সামনের দিকে।
তখনই দেখা পাই চামড়াবন্দর থেকে ঢাকা ভায়া নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ রুটের হাওর বিলাসের বাসটির সাথে। হাওর বিলাসের এই বাসে কিন্তু শাহ ফতেহ আলীর পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে। হাওর বিলাসকে পার করে আমরা দেখা পাই অনন্য সুপারের আরও একটি গেট লক বাসের। এরপর আমরা আবারও এগিয়ে চলেছি কিশোরগঞ্জের দিকে। এরপর আবারও গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলা। গ্রামের এই রাস্তাটা বেশ ভাঙাচোরা ছিল এবং ভাঙাচোরা থাকার ফলে যাত্রীদেরও বেশ কষ্ট হচ্ছিল। পাশাপাশি বাসের বডি পুরান হওয়ায় বাসের বডি থেকেও প্রচুর নয়েজ আসছিল। তখনই দেখা পাই ঢাকা থেকে মনোহরদী রুটে চলাচলকারী মনোহরদী পরিবহনের একটি বাসের সাথে। রাস্তাটি শুরু হওয়ায় দুই পাশ থেকে দুটি বাস আসলে দুটি বাসকে কিন্তু ব্রেক ধরে তারপর একে অপরকে পার করতে হয়, যার ফলে এখানে কিছুটা সময় লস হয়। এরপর আমরা পৌঁছে যাই ড্রেনের ঘাট বাজারে। ড্রেনের ঘাট বাজারে এসে চা নাস্তার জন্য 5 মিনিটের ছোট্ট একটি ব্রেক দেয়। এখানে অনেকে তাদের প্রয়োজনীয় কাজ সেরে নেয়, আমিও বাসটার বাইরের একটা ভিডিও করে নিই। এরপর সব যাত্রী নিয়ে আবারও আমরা ছুটে চলি আমাদের গন্তব্য কটিয়াদি। ড্রেনের ঘাট বাজার পার হয়ে এই রাস্তাটা বেশ সুন্দর এবং এখানে কিন্তু ঈদ উপলক্ষে দেখলাম অনেকেই ঘুরতে এসেছে। অনেকে এখানে ছবি তুলছিল, বেশ কিছু টিকটকারও ছিল এখানে যারা এখানে টিকটক ভিডিও বানাচ্ছিল। তবে সত্যি বলতে এই রাস্তাটা বেশ সুন্দর ছিল। ড্রেনের ঘাট বাজারে এসে ড্রেনের ঘাট পুরাতন ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সামনের স্টেশন বটতলা বাজার। বটতলা বাজারে এসে ডান দিকে রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি কটিয়াদির দিকে। যাই হোক, রাস্তা কালি থাকায় আমাদের বাসটা বেশ ভালো গতি নিয়ে এগিয়ে চলছে। গ্রামের রাস্তায় বাস জার্নিটা অরিজিনাল সাউন্ডে কিছুক্ষণ উপভোগ করে চলুন। এরপর পেয়ে যে অনন্য সুপারের আরও একটি বাসকে। অনন্য সুপারের বাসগুলো দেখে কিন্তু যাতায়াতের চেয়ে আপডেট মনে হচ্ছে, তবে সবগুলো বাসে কিন্তু অশোক লেল্যান্ড চেসের। তবে অনন্য সুপারের বাসগুলোকে নতুন করে রিপেন্ট করা হয়েছে, এছাড়া তাদের বহরে নতুন নতুন বাস যুক্ত করেছে, যার ফলে অনন্য সুপার কিন্তু যাত্রী সেবায় যাতায়াতের চেয়ে এগিয়ে আছে। রাস্তার এই অংশে কিছুটা এলাকায় ড্রেনের ঘাট বাজার হতে বেশ কিছু ভুট্টা ক্ষেত দেখেছি। এই অঞ্চলে খুব সম্ভবত ভুট্টার চাষ ভালো হয়। এরপর দুপুর 12:42 আমরা পৌঁছে যাই কটিয়াদিতে। কটিয়াদিতে দেখতে পাচ্ছেন জলশিরি এক্সপ্রেসের বাসগুলো পার্ক করা আছে। কটিয়াদি এসে যাত্রী নামানোর কিছুক্ষণ পর রাস্তায় ওঠার সময় দেখতে পাই মাইশা নামের শ্যামলচার একটি বাসের। শ্যামলচার এই বাসটি কিন্তু বরপল থেকে ময়মনসিংহ পর্যন্ত আমার টুরমেট হয়েছিল। বাসটির গতি খুবই কিনা অশোক লেল্যান্ড বিবারো চেসের হলেও অনেক বাস কিন্তু ভালো গতি তুলতে পারে, তবে এই বাসটা খুব সম্ভবত 30 থেকে 40 কিলোমিটারের বেশি গতি তুলতেই পারছিল না। আল্লাহ জানে কিভাবে এই বাস ভৈরব থেকে ময়মনসিংহে সার্ভিস দেয়। খুব বেশি বিপদে না পড়লে শ্যামলচাইতে চললেও আপনারা এই বাসটিতে কখনোই উঠবেন না। কটিয়াদি এসে আমাদের ড্রাইভার বড় রাস্তা পেয়ে আরও দ্রুত গতিতে টানা শুরু করে। তখনই ময়মনসিংহের বেশ কিছু অপারেটরের বাস দেখতে পাই। একটু এগিয়ে সামনে পেয়ে যাই উজানবাটির একটি বাস। উজানবাটিকে পার করে কিছুটা এগিয়ে গিয়ে আমরা পেয়ে যাই ইশাকা সার্ভিসের আরও একটি বাসের। ইশাকার বাসগুলো কিন্তু চাইলে কটিয়াদি থেকে ইটাকলা হয়ে সহজে যাত্রী সেবা দিতে পারতো, কিন্তু তারা লোকাল করার জন্য ভৈরব হয়ে ঘুরে যায়, ফলে 3 থেকে 4 ঘন্টা সময় অতিরিক্ত লাগে, যার ফলে যাত্রীদের যাত্রার কমফোর্ট বিঘ্নিত হয় এবং সময় বেশি লাগে। মোট কথা বিরক্তিকর একটি জার্নি হয়, যার ফলে একসময় আমি ইশাকা ব্যবহার করলেও বর্তমানে এগুলো একদমই ব্যবহার করি না। যদি ভৈরব হয়ে যেতে হয় তাহলে লোকাল বাসে যাব, বেশি ভাড়া দিয়ে এগুলোতে কেন। তখনই দেখতে পাই শ্যামলচাইতে চলা মিথুন সুপারের এই বাসটিকে। আমি কিন্তু ময়মনসিংহ থেকে আজম পরিবহনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার দিনেও মিথুন সুপারের এই বাসটিকে পেয়েছিলাম। এরপর পুলেরঘাট বাজারে এসে আমরা বেশ কিছুক্ষণ জ্যামে পড়ি। এই জ্যাম কিন্তু অনেকক্ষণ স্থায়ী হয়েছিল, যদিও জ্যামে বেশ কিছু বাসের সঙ্গে আমার দেখা হয়ে যায়। প্রথমেই দেখা হয়ে যায় চামড়াবন্দর থেকে ঢাকা রুটে বিশাল স্টপেজ নিয়ে সার্ভিস দেওয়া যোগাযোগ এক্সপ্রেসের সাথে। এরপর পেয়ে যাই শ্যামলচার একটি লোকাল বাসকে। আমি কিন্তু শ্যামলচার এই লোকাল বাসটি রিপোর্টে রিপেন্ট হয়ে আসার পর নতুন অবস্থায় একবার ভ্রমণ করেছিলাম। এরপর সামনে পেয়ে যাই উজানবাটিকে পাস করে সামনে পেয়ে যাই শাহ সুলতান নামে ইশাকা সার্ভিসের একটি বাসকে। ইশাকা সার্ভিসের এই বাসে কিন্তু হিমাচলের পেইন্ট ব্যবহার করা হয়েছে। এরপর সামনে পেয়ে যাই স্কোয়ার মাস্টারবাড়ি থেকে ময়মনসিংহ সিলেট হয়ে সুনামগঞ্জ পর্যন্ত সার্ভিস দেওয়া জালালাবাদের বাসটির সাথে। এরপর জ্যামের মধ্যেই দেখা হয়ে যায় ঢাকা থেকে চামড়াবন্দর রুটে সার্ভিস দেওয়া হাওর বিলাসের আরও একটি বাসের সাথে। এখানে একজন যাত্রী নামানোর পর সামনে পেয়ে যাই ঢাকা থেকে কিশোরগঞ্জের কোনো একটি উপজেলায় সার্ভিস দেওয়া
শাহ সুলতান নামের এই বাসটির সাথে। এরপর জ্যামের মধ্যে আমরা ধীর গতিতে পুলের ঘাট ব্রিজ অতিক্রম করে দেখা পাই শ্যামলশাহিতে চলা আল্লাহরদান নামের একটি বাসের। অনেকে বলেন ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে নাকি যাত্রী নেই, এই জন্য ভালো বাস আসে না এই রুটে। তবে আমাদের বাস ঢাকা থেকে ফুল বুকিং ছিল এবং ড্রাইভার এবং সুপারভাইজারের কথা শুনে বুঝতে পারছিলাম যাত্রীর চাপ প্রচুর কিন্তু বাস সংখ্যা কম। এরপর আমরা আবারও মহাসড়ক ধরে এগিয়ে চলেছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এরপর দেখতে পাই যাতায়াতের একটি বাস দাঁড়িয়ে লোকাল করছে। আমরা সেই লোকালের বাম্পারে ছুটে চলা শুরু করি। যাতায়াতের এই লোকাল বাসটিকে খুব অল্প সময়ের মধ্যে ওভারটেক করে আমরা দ্রুত গতিতে পৌঁছে যাই জেলখানা মোড়ে। এখানে এসে কয়েকজন যাত্রী নামে জেলখানা মোড় পার হয়ে ভালো একটা গতি নিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে। তখনই দেখতে পাই অনন্যা সুপারের দুটি বাস একসাথে ট্রিপ নিয়ে যাচ্ছে। যা বলছিলাম বুঝতে পারছেন যাত্রী চাপ কতটা বেশি। অনন্যা সুপারের ডাবল বাস চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই অনন্যা ক্লাসিকের আরও একটি বাসকে। ভিডিওতে একটু আগেই বলেছিলাম অনন্যা সুপার ৩-৪টা নামে সার্ভিস দেয়, যার ফলে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। 1:35 মিনিটের দিকে আমরা বরপুল বাজারে এন্ট্রি নিচ্ছি। আমি যেহেতু ময়মনসিংহ যাব তাই আমি বরপুল নেমে যাব। বরপুল থেকে কিশোরগঞ্জে যেতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লাগবে। যাতায়াতের এই বাসটি আমার ট্যুরমেট ছিল। বরপুল এসে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু নেমে যাচ্ছে যাদের গন্তব্য ময়মনসিংহমুখী। এবার আসুন ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, তাদের কাউন্টারিং সিস্টেম ছাড়া বাকি সব কিছুই ভালো লেগেছে। ড্রাইভার সুপারভাইজারের ব্যবহার ভালো ছিল, গাড়ির কন্ডিশন মোটামুটি চলনসই ছিল, সুপারভাইজার প্রফেশনাল ছিল, ড্রাইভারের ড্রাইভিং স্কিল ভালো ছিল। মাধবদী থেকে 11টায় উঠে দুপুর 1:35 মিনিটে বরপুল নেমে যাওয়া, অর্থাৎ মাত্র 2.5 ঘন্টা সময় খুব বেশি লাগেনি। ড্রাইভার ভালো টেনেছিল। তাই আপনার গন্তব্য যদি হয় ঢাকা থেকে কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ থেকে ঢাকা, তাহলে আপনি যাতায়াতকে বেছে নিতে পারেন। কিছু বিষয় স্যাক্রিফাইস করলে জার্নি ভালোই লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনি কোন বাসে ভ্রমণের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।